সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রোটোবায়ন্ট এবং মাইক্রোস্ফিয়ার কি, এদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তাহলে দেখো, ফার্স্টে প্রোটোবায়ন্ট এবং মাইক্রোস্ফিয়ার সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে কি হবে যে এগুলো কোথা থেকে এসেছে। সেটা জানার আগে আমাদের জানতে হবে অভিব্যক্তি সম্পর্কে ধারণা। দেখো, অভিব্যক্তি কাকে বলছে? যে মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়াতে সরলতম জীব থেকে জটিল জীবের সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে। এক মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়া যেখানে ক্রমান্বয়ে সরলতম জীব থেকে জটিল জীবের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ক্রমবিকাশ হচ্ছে, তাহলে ইভলিউশন হচ্ছে। অর্থাৎ ইভলিউশন কথার সাথে কিন্তু এই অভিব্যক্তি কথাটা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। তাহলে দেখো, আমাদের যে প্রাণ সৃষ্টি হয়েছে পৃথিবীতে সেটা কিন্তু একদিনে হয়নি, ধীরে 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 বিভিন্ন প্রক্রিয়া থ্রু এগুলো কিন্তু হয়েছে, মানে প্রাণ সৃষ্টি হয়েছে পৃথিবীতে বিভিন্ন প্রক্রিয়ার থ্রু। সেই প্রক্রিয়াগুলো কি সেই সম্পর্কে বিজ্ঞানী ওবারিন একটা মতবাদ দিয়েছিলেন এবং সেই সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। দেখো, ফার্স্টে কি আসছে? ফার্স্টে আমাদের পৃথিবীতে যেটা এসেছিল সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন ফার্স্টে আমাদের পৃথিবীতে এসেছিল। হাইড্রোকার্বন রূপে ফার্স্টে তৈরি হয়েছিল অ্যাসিটিলিন, C2H2, মিথেন, CH4, ইথিলিন, C2H4, এগুলো তৈরি হয়েছিল। তাহলে ফার্স্টে কার্বন যৌগ হিসাবে হাইড্রোকার্বন পৃথিবীতে তৈরি হয়েছিল, অ্যাসিটিলিন, মিথেন এবং ইথিলিন। তারপরে কি এসেছিল? এই অক্সি এবং হাইড্রক্সি যৌগ, অক্সি হাইড্রক্সি যৌগ। এই অক্সি হাইড্রক্সি যৌগ কি করে তৈরি হয়েছিল? এই যে হাইড্রোকার্বন গুলো, হাইড্রোকার্বন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুই ধরনেরই হয়ে থাকে। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অক্সি হাইড্রক্সি যৌগ, যেমন ধরো অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এগুলো সব তৈরি হয়েছিল। অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এগুলো তৈরি হয়েছিল। তারপরে কে এসেছিল? তারপরে এসেছিল শর্করা। শর্করা এসেছিল। শর্করা কিভাবে তৈরি হয়েছিল? এই যে হাইড্রক্সি যৌগগুলো ছিল, এই হাইড্রক্সি যৌগগুলোর সাথে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সব যুক্ত হলো। এই যে হাইড্রক্সি যৌগগুলো, হাইড্রক্সি যৌগ, তাদের সাথে কারা কারা যুক্ত হলো? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এই তিনটে যুক্ত হয়ে কি তৈরি করলো? শর্করা। শর্করা তৈরি করলো। শর্করার মধ্যে কারা কারা আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এরা তৈরি হলো। এরপরে কে আসছে? এরপর হচ্ছে স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ মানে কি? ফ্যাট, স্নেহ পদার্থ। এরপরে কে আসছে? স্নেহ পদার্থ। এই যে অ্যালডিহাইড, কিটোন এগুলো ছিল, অ্যালডিহাইড কিটোন যেগুলো ছিল সেগুলো জারিত হয়ে পরবর্তীকালে সেগুলো ফার্স্টে ঘনীভূত হলো। অ্যালডিহাইড কিটোন ফার্স্টে ঘনীভূত হলো বা কনডেন্সড হলো। কনডেন্সড হয়ে বা ঘনীভূত হয়ে কি তৈরি করলো? পলিমার। তারপরে অ্যালডিহাইড এবং কিটোন কি করলো? জারিত হয়ে তৈরি করলো গ্লিসারল। তাহলে এই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পরবর্তীকালে যুক্ত হয়ে কি তৈরি করছে? স্নেহ পদার্থ। তাহলে অ্যালডিহাইড আর কিটোন এগুলো ঘনীভূত হয়ে কি তৈরি করলো? পলিমার। এরপরে কি হচ্ছে? অ্যালডিহাইড, কিটোন এগুলো জারিত হয়ে কি তৈরি করছে? জারিত হয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি করছে। ফ্যাটি অ্যাসিড তৈরি করছে। এই ফ্যাটি অ্যাসিডের সাথে পরবর্তীকালে গ্লিসারল যুক্ত হয়। গ্লিসারল যুক্ত হয়ে কি তৈরি করে? স্নেহ পদার্থ তৈরি করে।
স্নেহ পদার্থ বা লিপিড তৈরি করছে। তাহলে শর্করা হয়ে গেল, স্নেহ পদার্থ হয়ে গেল। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি রয়েছে, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আমরা সবাই জানি কিসের একক, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরির একক। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি করে তৈরি হলো, হাইড্রক্সি যৌগগুলো যেগুলো ছিল, হাইড্রক্সি যৌগগুলোর সাথে কে যুক্ত হলো, অ্যামোনিয়া আর জল। অ্যামোনিয়া আর জল, এই দুটো জিনিস যুক্ত হয়ে কি তৈরি করলো, অ্যামাইনো অ্যাসিড। তাহলে ফার্স্ট থেকে এসছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের মধ্যে অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন এগুলো তৈরি হলো। পরে সেকেন্ডে কে আসলো, অক্সি হাইড্রক্সি যৌগ, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে তৈরি হলো অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড। পরবর্তীকালে হাইড্রক্সি যৌগগুলোর সাথে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করলো, শর্করা। শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি। এরপরে কে আসলো, স্নেহ পদার্থ বা লিপিড। এই অ্যালডিহাইড, কিটোন এগুলো ঘনীভূত হয়ে কি তৈরি করলো, পলিমার। আর অ্যালডিহাইড, কিটোন পরবর্তীকালে জারিত হয়ে তৈরি করলো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আবার গ্লিসারলের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, স্নেহ পদার্থ। আর 5 নম্বরে কে আসছে, অ্যামাইনো অ্যাসিড। হাইড্রক্সি যৌগগুলো অ্যামোনিয়া এবং জলের সাথে যুক্ত হয়ে বা রিয়াকশন করে তৈরি করলো অ্যামাইনো অ্যাসিড। এরপরে কি হলো, আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, পৃথিবী সৃষ্টির প্রাথমিক অবস্থায় পুরো পৃথিবী জুড়ে কিন্তু জল ছিল। সেই জলের মধ্যে এই হাইড্রোকার্বন, অক্সি হাইড্রক্সি যৌগ, শর্করা, স্নেহ পদার্থ, অ্যামাইনো অ্যাসিড যা কিছু রয়েছে সব একসাথে মিশলো। মিশে যে মিশ্রণটা তৈরি করলো, এই যে জলের সাথে মিশে যে মিশ্রণটা তৈরি করলো, সব কিছু একেবারে মিলে মিশে সমুদ্রের জলের সাথে এগুলো সব মিশেছে। এগুলো সব সমুদ্রের জলের সাথে মিশলো। সমুদ্রের জলের সাথে মিশে কি তৈরি করলো, হট ডাইলুট স্যুপ তৈরি করলো। কি তৈরি করলো, এই যে মিক্সচারটা তৈরি হলো এটাকে আমরা কি বলছি, হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ, হট ডাইলুট স্যুপ তৈরি করলো। এই হট ডাইলুট স্যুপ যেটা তৈরি হলো, এইখান থেকে আস্তে আস্তে কি হলো, এই যে সরল, এগুলো তো সবই কম্পাউন্ড, যেগুলো আমি পড়ালাম সেগুলো সবই কিন্তু কম্পাউন্ড। কিন্তু আস্তে আস্তে এই কম্পাউন্ড বা যৌগ থেকে আরো জটিলতম যৌগ তৈরি হলো। আমি অভিব্যক্তির সংজ্ঞাতে কি বলেছিলাম, যে সরলতম যৌগ থেকে, সরলতম জীব থেকে কিভাবে জটিলতম জীবের সৃষ্টি হচ্ছে। তাহলে সরলতম যৌগ থেকে আস্তে আস্তে জটিল যৌগ তৈরি হবে, তারপরে সৃষ্টি হবে প্রাণ। তাহলে এই যে হট ডাইলুট স্যুপের মধ্যে অক্সি হাইড্রক্সি যৌগ, হাইড্রোকার্বন, শর্করা, স্নেহ পদার্থ, তারপরে অ্যামাইনো অ্যাসিড সব যুক্ত হলো। যুক্ত হয়ে সেখান থেকে এবার কি তৈরি হলো, আরো জটিলতম যৌগ নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, প্রোটিন, এগুলো সব তৈরি হতে শুরু করলো ইত্যাদি। এইবার কি হয়েছে, এই নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এগুলো সম্পর্কে আমরা জানি। নিউক্লিওটাইড কাকে বলছে, নিউক্লিক অ্যাসিডের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলো পরপর জুড়ে গিয়ে কি তৈরি করছে, পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড থেকে পরবর্তীকালে কি তৈরি হলো, নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইড থেকে কি তৈরি হলো, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড রূপে প্রথমে তৈরি হয়েছিল আরএনএ। প্রথমে তৈরি হয়েছিল কি, আরএনএ। পরবর্তীকালে কি কে আসে, পরবর্তীকালে আসে ডিএনএ। পরবর্তীকালে আসে ডিএনএ। তাহলে ফার্স্ট নিউক্লিক অ্যাসিড রূপে কে এসেছিল, আরএনএ। তার পরবর্তীকালে কে আসে, ডিএনএ। তাহলে নিউক্লিওটাইড কিভাবে তৈরি হলো আমরা দেখলাম। নিউক্লিওটাইড গুলো পরপর শৃঙ্খলাকারে পরপর সারিবদ্ধ হয়ে তৈরি করেছিল নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসাবে ফার্স্টে আসলো আরএনএ, তারপরে আসলো ডিএনএ। এইবার একটা জিনিস ঘটলো, এই যে হট ডাইলুট স্যুপ যেটা আমি বললাম, সেই হট ডাইলুট স্যুপ থেকে যে প্রোটিন গুলো ছিল, সে প্রোটিন গুলো কোলয়েড রূপে বার হয়ে যায়। সে প্রোটিন গুলো কোলয়েড তৈরি করে বার হয়ে যায় এবং একটা স্ট্রাকচার গঠন করে, যে স্ট্রাকচারের মধ্যে কিছুটা প্রোটিন থাকবে,
কিছুটা প্রোটিন থাকবে, কিছুটা লিপিড থাকবে, আর কিছুটা শর্করা থাকবে। প্রোটিন, লিপিড, শর্করা দিয়ে গঠিত এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এর চারিপাশে একটা আবরণী থাকবে। এই আবরণীটা অবশ্যই দ্বিস্তরী পর্দা বেষ্টিত আবরণী হলো। দ্বিস্তরী পর্দা বেষ্টিত আবরণী তৈরি হলো। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে আমরা কি বলছি? প্রোটোবায়ন্ট। কি বলছি? প্রোটোবায়ন্ট। এটা হচ্ছে প্রোটোবায়ন্ট। আরেক ধরনের স্ট্রাকচার তৈরি হলো, সেটা কেবলমাত্র প্রোটিন দিয়ে গঠিত। এখানে শর্করা বা লিপিড বা ফ্যাটের কোন রকম স্থান নেই। এটা একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত হলো। এটা কি বেষ্টিত হলো? একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত হলো। অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত একটা স্ট্রাকচার গঠিত হলো। অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত একটা স্ট্রাকচার গঠিত হলো, যেটা কিনা কেবলমাত্র প্রোটিন দিয়েই গঠিত। এটাকে কি বলা হয়ে থাকে? মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার বলা হয়ে থাকে। তাহলে প্রোটোবায়ন্ট আর মাইক্রোস্ফিয়ারের মধ্যে কি পার্থক্য? প্রোটোবায়ন্ট কি কি দিয়ে তৈরি হয়? শর্করা, প্রোটিন, লিপিড, এই তিনটে দিয়ে তৈরি হচ্ছে। চারিপাশে থাকছে দ্বিস্তরী পর্দা বেষ্টিত আবরণী। আর মাইক্রোস্ফিয়ারের ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? যে প্রোটিন, কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে এবং চারিপাশে কি থাকছে? অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত আবরণী। তাহলে এটা হচ্ছে মাইক্রোবায়ন্ট এবং মাইক্রোস্ফিয়ারের, প্রোটোবায়ন্ট এবং মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। আর মাইক্রোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়? এইরকম কিছু লেয়ার থাকে। মানে জিনিসটা তো গোল টাইপের দেখতে হয়, গোল টাইপের একটা স্ট্রাকচার থাকে, গোল টাইপের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম হয়, এরকম থাকে। এইবার এই যে মুন্ডগুলো দেখছো, এই যে মাথার শীর্ষ যে দেশগুলো, যে স্ফীত শীর্ষ দেশ, এগুলো হচ্ছে হাইড্রোফিলিক অংশ, মাইক্রোস্ফিয়ারের হাইড্রোফিলিক অংশ। আর এই যে পুচ্ছের মতো বা লেজের মতো অংশগুলো দেখছো, এটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। হাইড্রোফোবিক অংশ। হাইড্রোফিলিক কেন বলছে? কারণ দেখো, এই যে স্ফীত মাথার দিকে যে স্ফীত অংশগুলো, এগুলো হাইড্রোফিলিক মানে হচ্ছে জলকে এরা পছন্দ করে। ফিলিক মানে হচ্ছে জলের প্রতি আকৃষ্ট হয়, তাই জন্য এটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ। আর যে পেছনের যে পুচ্ছাকার অংশগুলো দেখছো, সেগুলো হাইড্রোফোবিক অংশ। কেন? এগুলো জল দ্বারা আকৃষ্ট হয় না, জলের থেকে দূরে থাকতে এরা পছন্দ করে, তাই পুচ্ছাকার অংশগুলো ভেতরের দিকে থাকে। আর এই যে স্ফীত মাথার মতন অংশগুলো, এগুলো হচ্ছে হাইড্রোফিলিক অংশ বা জলকে এরা পছন্দ করে, তাই এগুলো বাইরের দিকে থাকে। মাইক্রোস্ফিয়ারের মধ্যে এই ধরনের স্ট্রাকচার কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে মাইক্রোস্ফিয়ার কাকে বলছে, প্রোটোবায়ন্ট কাকে বলছে, এটা আমরা জানলাম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে। এই ভিডিও সম্পর্কে বা এই টপিকটার ওপর বা এই প্রশ্নটার ওপর যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। তোমরা যদি এখনো অবধি আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট edwins.in এ গিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের স্বল্প মূল্যে প্রিমিয়াম ভার্সন পারচেজ করে নিতে পারবে এবং সেখান থেকে পেয়ে যাবে বিষয়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ এর ব্যবস্থা এবং আনলিমিটেড মক টেস্টের ব্যবস্থা, যেগুলির সাহায্যে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে, সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.